কিচেন টাওয়েলগুলো ভিজিয়ে রাখি, তার সাথে স্কচ ব্রাইটটাও ভিজিয়ে। সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে কি হারে ট্যান নিয়ে ফিরেছি দেখো। ঘরোয়া উপায়ে আমি সেই ট্যান ক্লিয়ার করব কিছুদিনের মধ্যেই। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। কে কে আমার ডেলি ব্লগগুলো মানে প্রত্যেক দিনের কাজগুলোকে মিস করছিলে, আমাদের সংসারের যা যা কাজ থাকে। আমিও এই কদিন না ঘুরতে যাওয়ার ব্লগ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানে ভালো লাগে, ঘুরতে গেছি, খুব এনজয় করেছি, সবই ঠিক আছে। তোমাদের সাথে বেশ কিছু কাজের জিনিস থেকে শুরু করে নিজের এনজয়মেন্ট সবটা শেয়ার করেছি। এমনভাবে শেয়ার করেছি যাতে তোমরাও যদি দীঘায় যাও, নতুন নতুন যদি কিছু দেখতে চাও বা কোথায় থাকলে সুবিধা হবে, সেইভাবেই আমি শেয়ার করবার চেষ্টা করেছি, যাতে কিছু ইনফরমেশন অন্তত থাকে। ফালতু মানে কোথায় যাচ্ছি কী খাচ্ছি সেইটুকু যেন শুধুমাত্র না থাকে। যাই হোক, কাজে তো মানে বাড়ি ফিরেছি সেই 25 তারিখ থেকে এসে আমি না কোনো ভ্লগ শ্যুট করিনি। লাস্ট থার্সডেতে, মানে আজকে যখন তোমরা ভ্লগ দেখছো সেটা হচ্ছে স্যাটারডেতে, তো বৃহস্পতিবার থেকে আবার আমি ক্যামেরা উঠিয়েছি। ভাবলাম যে চলো এখন তোমাদের সাথে আবার ভিডিও শ্যুট করি। এসছি তো গত শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ভ্লগ শ্যুটই করিনি। পুরনো ভ্লগ দিয়ে লাভ নেই, একদম কারেন্ট টাটকা ভ্লগ যাতে তোমরা পাও, সেই জন্য এতদিন ধরে আমিও রেস্ট নিয়েছি। ঘুরে এসে ঘরদোরগুলোকে ঠিকঠাক করতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন ঘুম থেকে উঠেছি, সকালই উঠেছি। আবার খুব সকালে যে বলবো তা নয়, মানে কাজ শুরু করেছি খুব সকালে না, এমনিতে ঘুম থেকে আমি উঠে যাই অনেকটাই সকালে। কখনো বিছানা থেকে তাড়াতাড়ি নামি, কখনো নেমে কাজ শুরু করি না, এদিক ওদিক করি, বারান্দায় বসে থাকি, হয়তো জল খেলাম, এইভাবে টাইম স্পেন্ড করি, বা নিজের যদি আমার কোনো এডিটিংয়ের কাজ থাকে সেগুলো কমপ্লিট করি। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি আমি আর আশিসও উঠে গেছে, ওকে বললাম উঠে পড়ো, কারণ ময়লা ফেলার একটা ব্যাপার থাকে। আর সকালবেলা না নাইটি পরে নিচে যেতে আমি পারি না, মানে ইচ্ছা করে না, যে হাউস কোটটা গলিয়ে যাবো সেটাও ইচ্ছা করে না। ওই জন্য আমি আশিসকেই বলি তুমিই যাও, গিয়ে ময়লাটা ফেলে আসো। আর যদি দেখি যে একান্তই আমাকে জল ভরতে হবে, তখন আমি নিজেই চলে যাই, ময়লা ফেলে জল ভরে একেবারে নিয়ে চলে আসি। তো ফেস ওয়াশ করে নিয়েছি। কী হারে ট্যান পড়েছে এখনও তোমরা বুঝবে না যতক্ষণ আমি একদম আলোর মধ্যে দাঁড়াবো। মানে আমার কালারটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, আমার যে স্কিন টোন সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা সামনে থেকে তোমাদের দেখাবো। ওই জন্য এখন 3 থেকে 4 বার ফেস ওয়াশ, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করছি। গুড মর্নিং, সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, আর সকালবেলার কাজ বলতে যেগুলো দেখলে সেগুলোই হলো। ঘুম থেকে উঠেছি আজকে 7:20, ময়লা টয়লা এলো, মানে ওই বাসির আওয়াজে ঘুম ভেঙেছে আর কি। ময়লা এলো, তারপরে ময়লা ফেলতে গেল আশিস, আর এই যে রাত্রিবেলা যে ওই কিচেন টাওয়েলগুলো ভিজিয়ে রাখি, তার সাথে স্কচ ব্রাইটটাও ভিজিয়ে দিই, আর যেটা দিয়ে গ্যাস পরিষ্কার করি সেটাও একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে দিই। এগুলো এখন দিলেই শুকিয়ে যাবে। আর চা বানাবো, তার আগে খাবো হচ্ছে ডিটক্স ওয়াটার। কালকে রাতে ডিটক্স ওয়াটার বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট, 8 ঘন্টা হয়ে গেছে, বের করে রেখে দিয়েছি। এখন এই ডিটক্স ওয়াটারটা আমি আর আশিস দুজনে মিলে খাবো। আর এই দিকে আমন্ড ভিজিয়েছিলাম, আমন্ডটাও ছাড়িয়ে নিতে হবে। এক 2 3 4 5 6 7 8 8টা তারা আশিসকে বলি ছাড়িয়ে। এই যে একটু ছাড়িয়ে দাও। হয়েছে এক্সারসাইজ? চুলটা ঠিক করো। কি অবস্থা বাবা চুলটার, আর আমাদের পুরো ট্যান পড়ে পুরো স্কিনে একাকার। এখন তো তবুও দেখতে পাচ্ছ মুখটা কিছুটা হলেও ঠিক হয়েছে। এতদিন মানে ট্যান পড়ে
আর মুখ দেখানোর মতনই আমার ভীষণ ট্যান পড়েছিল, এত বেশি ট্যান পড়েছিল পুরো নাকের এখানে কালো। এখানে আমি ভেবেছিলাম একটা ট্যান রিমুভিং ফেসিয়াল করব, কিন্তু করিনি। তার কারণ আমার মনে হলো যে ওইসব কেমিক্যাল ইউজ করে কোনো লাভ নেই, তার থেকে যেরকম আমার ন্যাচারাল আছে সেরকমই থাক, আমি বাড়িতেই যে ঘরোয়া টোটকা টাটকি আছে সেগুলো করব। প্লাস আমার যে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং যেটা আছে সেটাই 3 বেলা ঠিক প্রপার ওয়েতে করলে ট্যান ক্লিয়ার কেন যে কোনো সমস্যাই দূর হয়ে যায়। তো সেই জন্য আমি আর আদার্স কোনো বাইরের আদার্স কিছু করলাম না। ডিটক্স ওয়াটার এখন দুজনে এটা আগে খাবো, খেয়ে তারপরে চা খাবো। না, এটা দিয়ে ছাকলে তো হবে না, তাহলে এটাও ছেঁকে যাবে, চিয়া সিডটা। তো এই কদিন মানে যতদিন আমরা দীঘাতে ছিলাম ততদিন পুরোটাই তো জানোই বাইরের খাবার, পুরো মানে হোটেলের, সে ভালো হোটেলে খাই আর বাইরের ছোটো ছোটো হোটেলগুলোতেই খাই না কেন, বাইরের খাবার সকাল থেকে একদম রাত পর্যন্ত সেই মানে ওই সমস্ত খাবারই খাওয়া হয়েছে। আর আমি না বাইরে গিয়ে কখনো মাছ খেতে পারি না, আমাকে প্রত্যেক দিনই হয় চিকেন, না হলে ওই ডিম খেতে হয়। তো মাছ এমনিই আমি পছন্দ করি না, বাইরে গিয়ে তো খাওয়ার প্রশ্নই নেই। তো যার ফলে কি হয়েছে, শরীরে আমার যে প্রচুর টক্সিনস জমে গেছে, আমি কী করে বুঝতে পেরেছি জানো তো? এক তো ভীষণ না নিজেকে হেভি হেভি লাগে, মানে মনে হয় ফোলা ফোলা চারিদিকটা। আর দ্বিতীয়ত যেটা মনে হয় আমি কাজে এনার্জি পাই না, ঘুম পাই সারাদিন। তার ফলে কি বুঝতেই পারি শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তার সাথে হয়েছে টক্সিনস আর কি, সেটাও বেড়ে গেছে। আর তার জন্য সব থেকে কাজের জিনিস হচ্ছে ডিটক্স ওয়াটার। গোটা গোটা শশা মানে খোসা সমেত, তারপর গাজর, চিয়া সিড, লেবু খোসা সমেত, পাতি লেবু বা গন্ধলেবু যেটাই হোক সেটা, আর কয়েকটা পুদিনা পাতা আর আদার টুকরো দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে আমি কাঁচের জারে ফ্রিজে রেখে দিই, সেটাই সকালবেলা ভাগ করে দুজনে খেয়ে নিই। আর এত রিফ্রেশিং লাগে না, একদম ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে খাবে না, একটু পরে আধ ঘন্টা বাদে খেলেই যথেষ্ট, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও থাকবে, অথচ খুব চিল্ডও হবে না। আর দেখবে তোমার মনেই হবে যে শরীর থেকে না কত যে বিষমুক্ত হয়ে গেল। ওই যে ওদিকে দেখলে তো চায়ের জলটা বসিয়ে এসেছি, চা পাতা ভিজিয়ে একেবারে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর দার্জিলিং টি যেহেতু এখন খাচ্ছি, কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে না টেস্টটা পাই না। এটা আমি জানতাম না, এটা আমাকে বিভিন্ন কমেন্ট থেকে তোমরাই জানিয়েছিলে যে প্রায় 3 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখলে তবেই লিকারের ফ্লেভারটা আসে, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। এখন চা খেতে খুব ভালো লাগে, কখনো কখনো মানে লেমন টিটাও খাই আমরা। যাই হোক, ওদিকে চা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে, ততক্ষণ ডিটক্স ওয়াটার খেয়েছি, আমন্ড খেয়েছি, আর এই যে আজকে চায়ের কালারটাও বেশ সুন্দর এসেছে দেখো। তো এখন চা আর খই বাতাসা এটা দিয়েই খাবো। সত্যি বলতে কি জানো তো, অনেক দিন বাইরে না গেলে না যে সংসারের প্রতি একঘেয়েমি ভাবটা থাকে, কিছুদিনের জন্য ঘুরে এলে সে একঘেয়েমি ভাব কেটে তো যাই, প্লাস নিজের সংসারটার প্রতি ভালোবাসাও জন্ম নেয়। কি গরম বাবা, সকালবেলা কি রোদ দিয়েছে, সারাটা দিন পড়ে আছে বলো। ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে না জানলার দিকে তাকিয়ে দেখি রোদ উঠেছে না মেঘলা। আর মেঘলা, স্বপ্নে এখন মেঘলা, এখন আর মেঘ চোখেই দেখা যাচ্ছে না। এই রেমাল করে প্রায় মাস খানেকের ওপর থেকে, মাস খানেক কি মাস দেরির থেকে রেমাল আসছে। তারপর আমাদের যখন দীঘা যাওয়ার প্ল্যান হলো তখন সবাই বোঝে এই রেমাল আসছে, তোমরা এই সময় দীঘায় যাচ্ছ, বিশাল বড় মানে সাইক্লোন, খুব সবাই বলছিল, মানে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই, আমি নিজেও খুব চিন্তিত ছিলাম যে কি হবে না হবে, ও মা কোথায় রেমাল, সে তো প্রচণ্ড গরম। যাই হোক, সেটা একটা ভালো কথা। আচ্ছা, খইটা শেষ হয়ে গেছে। খই কেন, ঘরে অনেক কিছুই বাড়ন্ত, তো খই আনতে হবে। তাকালে কেন গো, তাকালে কেন? যখন আমি বললাম ঘরে অনেক কিছুই বাড়ন্ত, তুমি তাকালে কেন বলো? খই নেই, তেল আনতে হবে। তেল তো 1 প্যাকেট এনেছো, শেষ হবে না, হবে যেন, রান্না বান্না তো হয় না। আর গত 2 মাস ধরে তো মেট্রো ক্যাশ এন্ড ক্যারি যাইও না, যে দুটো করে তুলে আনো, এই একটা করেই আনা হয়।
চলো গরম গরম চা খেয়ে নিয়ে তারপরে যাবতীয় কাজ লাগতে হবে। আজকে বৃহস্পতিবার তো পুজো আছে, তো আমার সাথে দেখেছো বৃহস্পতিবারই আবার আজকে কাজ মানে ব্লগটা শুরু করলাম। এতদিন কোনো ভিডিও শুটই করিনি, কারণ ওই পুরোনো ব্লগ দিয়ে কি হবে, ধরো ওই ব্লগগুলো আমার তৈরি করা আছে, ওগুলো যাবে, আমি সেই সময় থেকে করি। পুরোনো ব্লগ দিয়ে আমার ভালো কারেন্ট জিনিস দেখবে, মানে আজকেরটা কালকে দেখলে বা পরশু দেখলো এরকম হলে ঠিক আছে, মানে আমি কারেন্ট ব্লগ সবসময় শ্যুট করবার চেষ্টা করি। ওই এক সপ্তাহ আগের ব্লগ দেখিয়ে কোনো লাভ নেই। আমার ছেলে বলছিল মা তুমি ব্লগগুলো করছো না কেন, তোমার তো স্টকে থাক, স্টকে রেখে তো লাভ নেই, পুরোনো এক সপ্তাহ আগের ব্লগ দেখিয়ে কি হবে। কারেন্ট সিচুয়েশন দেখানো আমার মনে হয় সব থেকে বেটার, তাই কি না? কারণ আমাদের তো ডেলি লাইফস্টাইল। এখানে আয়ুষ্মানের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ওকে আজকে দেবো হচ্ছে ডালিয়া, কারণ দই দেবো না ওকে, ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে কাশি হয়েছে, সেই জন্য ওষুধ খাচ্ছে। এই ঘুরে টুরে এলো না, অতক্ষণ সুইমিং পুলে স্নান করেছে, তখন থেকে ও ঠান্ডা ঠান্ডা লেগেছিল। তো অল্প করে একটু অল্প প্রথমে ঘি দিলাম, কারণ ওকে যখন খায় ওকে ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হয়। এইটুকু মানে রান্নার ঘি দিয়ে ও টেস্ট পায় না আর কি, তো সেই জন্য অল্প করে এখানে ঘি দিলাম। আর এটাকে দিয়ে একটু ভেজেই জল দিয়ে দেবো। তো এর মধ্যে সব সবজি দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে একেবারে মাখিয়ে রেখেছিলাম, আদা বাটা। এখন এটাকে একটু ভেজে, আর আমাদের জন্য এক একজনের এক এক রকম, আশিসের জন্য করব আটার রুটি, আমার জন্য করব ওটসের রুটি। ওটসের রুটিটাও তোমাদের সাথে শেয়ার করব। ভেজে নিই ভালো করে। আর আমি না আজকে ফার্স্ট টাইম ওটসের রুটি করছি, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। যদি ভুল হই তাহলে বলতে পারো, আর যদি তোমরা আমার সাথে এই বিষয়ে কেউ একমত হও তাহলেও অবশ্যই কিন্তু শেয়ার করো। আমি ওটসের রুটি ফার্স্ট টাইম করছি। তোমাদের আগে এর আগে ওটসের খিচুড়ি বা ওটস আমি এমনি নর্মাল সেদ্ধ কেমন করে খাই পুরোটাই শেয়ার করেছি। ফার্স্ট টাইম ওটসের রুটিটা করতে গিয়ে যা বুঝলাম, যেরকম ইউটিউবে আমি মানে বিভিন্ন ভিডিও দেখে আমি বুঝলাম, দেখে আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে করতে গেছি যে বেশ ফোলা ফোলা রুটি হবে, আদপে ওরকম কিচ্ছু হলো না। বিশ্বাস করো, যেরমভাবে আমাকে বলেছে জল দিয়ে কতটুকু জল দিতে হবে, কতক্ষণ রাখতে হবে, সবটাই করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলবো, ওটসের রুটিটা ফোলেনি তো কি হয়েছে, দেখে মনে হবে শক্ত পাঁপড়ের মতন, কিন্তু খেলে মুখে একদম গলে যায়, খেতে খুবই স্বাদ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তবে আমার মনে হয়, যদি কেউ ফোলা ফোলা করে থাকো আমাকে জানিও, তবে আমার মনে হয় যে ধরনের ভিডিওগুলোতে আমরা দেখেছি সেখানে একটু আটা মেশায়, সেটা ওরা বলে না। আচ্ছা বাবা, ভিডিও করবে, ভাইরাল হবে, ঠিক আছে, তো সঠিকটা জানাতে মানুষকে কি আছে, তাই না? আমি ওটসের ওদিকে আটা মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে আমি আশিসের দুটো আটার রুটি করে দিচ্ছি আগে, তারপরে আবার আমি যে ওই ওটসের গুঁড়োটার সাথে যে অল্প জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আবার একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম আর কি। এদিকে আশিসের যে দুটো রুটি করা সে দুটো করে নেব। তো নর্মাল যেরকমভাবে আমরা জল দিয়ে আটা মাখি সেরকমভাবেই, কিন্তু খুব অল্প জল দিতে হবে, একদম সামান্য, একটুতেই যেহেতু স্টিকি হয়ে যায় তাই একদম সামান্য জল দিতে হবে। অল্প অল্প করে দিয়ে বারবার ঢেকে ঢেকে রাখতে হবে, যাতে জলটা ভালো করে ওটসটা অ্যাবজর্ব করতে পারে, এবং অ্যাবজর্ব করার টাইমটাকে দিতে হবে। যা বলেছে এই প্রসেসই বলেছে, আমি সেম প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এটা আবার গুলিয়ে ফেলো না, এটা কিন্তু আটার রুটি, ওটসের রুটি না। ওটসের রুটিটা যখন করছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে বললাম না, যখন আমি ধরো 2 বা 3টে রুটি করি তখন এরকম আমি তাওয়ার মধ্যেই চেপে চেপে সেঁকে নিই, সুন্দর ফুলে ওঠে, কোনো অসুবিধা হয় না। আর যদি দেখি অনেকগুলো রুটি করতে হবে তখন আমি গ্যাসের ওপর মানে আগুনের আঁচে যেরকমভাবে বসাতে হয় সেরকম বসিয়ে রুটি ঝটপট করে নিই। তো দেখো সুন্দরভাবে কিন্তু আটাটা মেখেছি, না খুব যে শক্ত থেকেছে তাও না, না খুব গলে গেছে তাও না, একদম নর্মাল যেরকম লেচি হয় ঠিক সেরকমভাবে করেছি। সামান্য পরিমাণে আটার গুঁড়ো দিয়েই আমি মেখেছি, চাইলে ওটসের গুঁড়ো দিয়েও মাখা যেত, কিন্তু কোথায় কি আটার গুঁড়ো দিয়ে মাখছি তাই চারদিকটা একদম ফেটে, অদ্ভুতভাবে ফেটে যাচ্ছে।
তো যদি তোমরা কেউ পারফেক্টলি করে থাকো এবং যেরকমভাবে ভিডিওতে দেখেছি আমি একদম রুটির মতন ফুলে উঠছে, সেরম যদি কেউ করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং প্রসেসটা কিভাবে করেছো সেটাও জানিও। জেনুইন রিভিউ আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি এবং আমি এক্সপেক্ট করি যে মানুষও আমাকে মিসগাইড করবে না। যেমন আমি আমার ফেসের যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি আমি মানুষকে জেনুইন রিভিউ দিয়েছি, প্রত্যেককে আনসার দেওয়ার চেষ্টা করেছি যাতে আমি যেরকম উপকার পেয়েছি মানুষে পায়। কিছু মানুষ এসে এমন কমেন্ট করে যায়, ভালো জিনিসটাকে খারাপ প্রতিপন্ন করবার চেষ্টা করে, হতে পারে যে তা স্যুট করেনি, কিন্তু ম্যাক্সিমাম মানুষই স্যুট করে। সেই হিসেবে আমি একটা রিভিউ দিয়েছি। তো আমি তোমাদের কাছেও এটা এক্সপেক্ট করবো, যদি সত্যি তোমাদের রুটির মতন ফুলে ওঠা ওটসের রুটি হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমিও শিখতে চাই। কারণ এটা একেবারেই ফোলেনি, একদম শক্ত পাপড়ের মতন লাগছিল, কিন্তু মুখে দিলে গলে যাচ্ছে। আটার রুটি যেমন শক্ত হয়ে গেলে খাওয়াই যায় না, এটা কিন্তু সেটা হয়নি। আমি ওই জন্য একদম চেপে চেপে হালকা হাতে এটাকে সেঁকে নিয়েছি যাতে কোনো দিক থেকে কাঁচা না থাকে। তো চলো রুটি কটা করে নিই। রুটি কটা না, মাত্র 2টো রুটিই করব, এবং যেমন হয়েছে খেতে যেহেতু ভালো হয়েছে তার ফলে কি আমি নেক্সট টাইমেও আবার একইভাবে করব। রেডি, ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি আর আমার দিয়ে দিয়েছি 4টে। আজকে আমাদের সবারই সকালবেলা একদম হেলদি ব্রেকফাস্ট। পাপা তো এই যে ঘরে পাতা টক দই গতকাল বসিয়েছিলাম, তারপরে সকালে উঠে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে আর ওটসের রুটি দিয়ে হবে আমার ব্রেকফাস্ট। দারুণ দইটা বসেছে তো। আর 2টো ওটসের রুটি। ইউটিউবে যেমন দেখাচ্ছে একদম নরম আটার রুটির মতন হচ্ছে, ভগবান জানে কি করে করছে। দেখি আমিও 2-1বার ট্রাই করি, নিশ্চয়ই প্রথম কিছু গন্ডগোল হচ্ছে। তবে আর একটা জিনিসও হতে পারে জানো তো, ওরা মনে হচ্ছে একটু আটা মেশাচ্ছে, কারণ একদম এত স্মুথ কি করে হচ্ছে বুঝতে পারছি না। হতে পারে হয়তো করতে এটা, কিন্তু ওরা যা বললো আমি তো তাই করলাম, করে আরেকবার ট্রাই করে দেখতে হবে। হতেও পারে হয়তো একটু আটা মেশায় বা কিছু। আটা মিশিয়ে খেয়ে তো লাভ নেই, তাহলে তো আটা রুটি খাওয়াই ভালো। দেখা যাক। আর গরমে পারছি না, আবার রান্না আছে অনেক কিছু। বাবা না গো, পাপড়ের মতন শক্ত হয়নি, ওপরটা শক্ত লাগবে, খুব সফট নরম একদম, খুব ভালো লাগবে খেতে। শক্ত হোক না হোক মানে খুবই ভালো লাগবে। রুটি শক্ত হয়ে গেলে যেমন কড়কড় করে ওরকম নয়। আমি এটাই খাবো এবার থেকে, ওটসের রুটি খাবো। খুব টেস্টি, করে খেয়ে দেখতে পারো, একদম মুখে দিলে গলে যাচ্ছে। আচ্ছা মক্কে কি রুটি ওগুলো তো একটু শক্ত হয়, কিন্তু মুখে দিলে গলে যায়, ওরম টাইপেরই। আমি রাবে ওটসের রুটিই খাবো। যারা আমার মতন রুটি খেতে ভালোবাসো, অথচ আগে যখন ডায়েট করছিলাম তখন তো একটা রুটি খেতাম, বা রুটি খেতামই না, ওটস খেতাম। ওটসের খিচুড়ি সত্যি ভালো লাগে না, তো এই খিচুড়িতে যে ওটসটা দিতাম ওটা দিয়ে রুটি করে নেবো, ভালো অপশন পেয়ে গেছি। কদিন ধরে খুব খেয়েছি, আমি ভিডিও করিনি। যেদিন বৃষ্টি হলো সেদিন লুচি, ছোলার ডাল, সিমাই পায়েস আমি খাইনি, কিন্তু লুচি খেয়েছি। পরের দিনও লুচি খেয়েছি, খিচুড়ি, বড়া ভাজা। বা কদিন আগে বেসনকে বরফি আর কি, বেসনের হালুয়া করে ঘি দিয়ে চপচপে করে ঘি দিয়েছিলাম, শুধু ঘি দিয়েই করেছিলাম ওটা, নাহলে ভালো লাগে না খেতে। ওটার বরফি বুঝতেই পারছো কত চিনি, প্রচুর ক্যালোরি ইনটেক করে দাও। ঘুরতে গিয়ে তো 2-3টে করে আইসক্রিম, বাড়িতেও আইসক্রিম এসে খেয়েছি এত গরমে, একদম ডায়েটের সত্যানাশ হয়ে গেছে। ওয়েটও পুট অন করে ফেলেছি অনেকটাই।
আবার আসতে হবে জায়গা মতন। এরপরে আমি স্নান করব, পুজো করব, তার আগে মুখে একটা ফেস প্যাক মাখবো এই মুখের কালচে ভাবটাকে দূর করবার জন্য। তো চলো সেই ফেস প্যাকের আমি সব অ্যারেঞ্জ করে নেবো। এই দেখো এখানে ঘরে পাতা টক দই যে খেলাম, ওই টক দই কিছুটা রেখে দিয়েছি। বাইরের টক দই কিন্তু আমার মুখে যায় না, আমার মুখে অনেক কিছুই স্যুট করে না জানো, তাই এটা হচ্ছে ঘরে পাতা টক দই হলে কি টক ভাবটা কম থাকে, না হলে আমার ইচিং হয়। আর বেসন লাগবে, কিন্তু বেসন আমি বানিয়ে নেব ছোলার ডাল দিয়ে, একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। ওইটাও বাইরের বেসন দেবো না, বাইরের বেসন একবার মুখে লাগিয়েছিলাম, মুখটা পুড়ে গেছিলো। কোথায় কি ভেজাল থাকে না থাকে মুখে স্যুট করবে না, সেই জন্য আমি ঘরেই গুঁড়ো করে নেব। আর দেবো হচ্ছে অল্প একটু মধু দেব, আর কি যেন একটা ছিল, মধু ছিল, এটা ছিল বেসনের গুঁড়ো ছিল, আর গোলাপ জল ছিল। এইটা দিয়ে একটা ফেস প্যাক লাগিয়ে এখন মুখে মেখে কিছুক্ষণ বসে থাকবো। ট্যান ক্লিয়ারের জন্য এটা আমার ভীষণ এফেক্টিভ লাগলো, আমি একটা ভিডিও থেকেই দেখেছি। আর মনে হলো বাইরের কোনো কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট ব্যবহার না করে, কারণ আমার স্কিনে যাবে না, বাই চান্স স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যায় যদি পিম্পলস উঠতে থাকে। তাই ভাবলাম হোম রেমেডি ট্রাই করাই বেটার হবে। তো যেটা আমার মনে হলো সব থেকে বেস্ট সেটাই করলাম। তোমরা দেখেই নিলে আমি ছোলার ডালকে গুঁড়ো করে নিলাম বাইরের বেসনটাকে অ্যাভয়েড করবার জন্য। তার সাথে তো এখানে নিয়েই নিয়েছি ঘরে পাতা টক দই। আর আমি তোমাদের বলিও যে চুলে কখনো বাইরের টক দই লাগাবে না, বিশেষ করে যেটা মিষ্টির দোকানে থাকে, দেখবে ওরা একটা আর্টিফিশিয়াল একটা ক্রিম, একটা ডালটা ইউজ করে। তো সেই জন্য টক দই, মধু, গোলাপ জল আর বেসন এই ছিল। আর এবারে তোমরা বুঝতে পারবে আমার ট্যান কতটা পড়েছে। মুখটা তো এমনি পুরো কালো হয়ে গেছে, মানে আমার যা কমপ্লেক্সন তার থেকে প্রায় 3-4 টোন ডার্ক হয়ে গেছে। আর হাতটাও বুঝতেই পারছো যে কেন আর হয়েছে, তার কারণ একটাই, ওই সুইমিং পুলে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসে থাকা। তারপর যেদিন আসবো তার আগের দিন অস্বাভাবিক রোদের তাপ ছিল, আমি যখন রোদের মধ্যে বসে আছি তখনই না হাত পাগুলো জ্বালা জ্বালা করছিল, সেটাই হয়ে গেছিলো যেটাকে বলে সানবার্ন। পায়েস মুখে বলে আমাকে ছেড়ে তুমি পায়েস মুখে লাগাচ্ছ, তুই কি বোকা। আসলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, টক দই, গোলাপ জল, এটা হচ্ছে এই যে বেসন, তারপরে টক দই, গোলাপ জল, মধু, এই যে ফেস প্যাকের এই যে ট্যান পড়েছে তাই। আর একদিনেই মোটামুটি অনেকটা কাজ হয়েছে। এটা পরপর করব বলে আমি একটু বেশি করেই ডালটা গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর এটা না আমি যেটা শুনলাম রোজই নাকি মুখে অ্যাপ্লাই করা যায়, মানে কোনো ক্ষতি নেই। এবার রোজ না করি অন্তত এটা আমি উইকে 3 বার করব। তার সাথে সাথে প্রচুর পরিমাণে জল তো খাচ্ছি, আর একটা যেটা করছি সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটাও বেশ উপকারে দিয়েছে। কদিন এটাই করছিলাম। তো যাই হোক, আমার ঘাড় গলায় যতটা আর কি ট্যানের জন্য দেওয়া যেতে পারে ততটা দিয়ে আমি ঘরের অন্যান্য কাজকর্মগুলো ততক্ষণে করতে থাকবো। কিন্তু এটা ড্রাই হলে না একটু একটু খসে খসে পড়ে, তার কারণটা কি বলো তো, আমরা যে বেসন, যেটা কেনা বেসন ইউজ করব সেটা তো একদম ডাস্ট, আর মিক্সিতেও সেই ডাস্টটা হয়েছে, একটু দারদারা মতন ছিল, যার ফলে কি এটা খসে খসে পড়ছিল। ওই জন্য পরে একবার ঘরটা ক্লিন করে নিতে হয়েছে এই আর কি। কিন্তু খুব ভালো কাজ করেছে, বিশেষ করে আমার হাতগুলো তোমরা এখনই দেখো কতটা ডার্ক। আর যখন আমার এই হাতটা ধোয়া হয়ে যাবে তখন আমাদের দেখাবো যে কতটা পরিমাণে ট্যানটা ক্লিয়ার হয়েছে। আর 2-1 দিন করলেই মুখের ট্যানটাও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা অ্যাপ্লাই করে রান্নার দিকেও গেছি। এদিকে আয়ুষ্মানের আজকে পড়া আছে, কম্পিউটারে পড়া, ওকে রেডি করতে হবে, কারণ মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ যাওয়া মানে না পড়াশোনার থেকে তো পিছিয়ে প্রচুর গেছে, 1 সপ্তাহতেই অনেকটা পিছিয়ে গেছে, মানে যা যা পড়া হয়েছে সেগুলো ওর করা হয়নি, আবার সামনের যেগুলো হবে সেগুলোও করতে হবে, ফলে অনেকটা পিছিয়ে গেছে। তো সেই জন্য এগুলো নিয়ে ওর সামনেই বসে থাকতে হয় যখন পড়ে, আর টুকিটাকি কাজও সারতে থাকি। তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি, এখন পুজো দেব। আমি একই জায়গায় সেমভাবেই তোমাদের দেখাচ্ছি। এটা ট্যান ক্লিয়ার তো পুরোটা হবে না এটা তো, কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে মুখটা, দেখো। তার এত গরম, স্নান করে বেরিয়েও ঘেমে গেলাম, এত গরম এখানে, মানে প্যাচ প্যাচে গরম।
মেঘলা করছে, কখনো আবার গরম হচ্ছে। এবারে পুজো দেবো। আর ভীষণ ফ্রেশ লাগছে, দেখো স্কিনটা গ্লো করছে অ্যাটলিস্ট। এখানে একটা হয়েছিল কি বড় দানা, জানো, ওই যেটা আমার সফট টাচ একদিন দিয়েছি বসে গেছে, একদিন জাস্ট দিয়েছি। আর অনেকটা ক্লিয়ার লাগছে না, তখন যেরকম একটা কেন কালচে টাইপের লাগছিল, এখন অনেকটা ঠিক লাগছে। হাত টাতগুলো দেখো, হাতটা বিশেষ করে বোঝা যাচ্ছে। আমি হাতটা যখন পরিষ্কার করেছি তখনই আমি দেখলাম যে অনেকটা পরিষ্কার লাগছে, মুখের থেকেও বেশি। মুখটা তো এমনি রান্না করতে করতে ট্যান পড়েই যায় আমাদের, চাপা ট্যান। আর আমি তো সকাল থেকে রান্নাঘরেই বেশিরভাগ সময় আমার থাকতে হয়, মাথা গরম হয়ে যাচ্ছে গরমের মধ্যে আমার বরের সঙ্গে। তাই আমি এই নিয়ে রাগারাগি করছিলাম। আমি তোমাদের মানে 5-4 মাস খাটতে খাটতে আমার বিশেষ করে এই রান্নার গরমের মধ্যে এত রান্না বান্না আর ভালো লাগে না। সকালবেলা এই জলখাবার খাবে, ও তাই জলখাবার খাবে, একে এই ধরনের চা করে দাও, ওকে তাই ধরনের খাবার করে দাও। তারপরে কি এক পদে আমার ঘরে খাবে না যে গরমের মধ্যে মাছের ঝোল ভাত করে নাও। শুধু অনেকেই খায় না বলো, অনেকেই তো গরমে খায় শুধু মাছের ঝোল ভাত, একটু স্যালাড কেটে দিলাম, একটু গন্ধলেবু করে দিলাম, হবে না। ডাল, তার সাথে একটা ভাজা বা তরকারি, প্রথম পাতে হয় শাক ভাজা, না হলে তেতো, তারপর মাছের ঝোল বা ডিমের ঝোল বা মাংসের ঝোল, যেটাই হবে, মানে মাছ, মাংস বা ডিম, যে কোনো একটা। এই হচ্ছে আমাদের মেনু থাকে। চাটনি করতে বলেছিলাম, আমি আজকে চাটনি করবার সময় পাইনি, কারণ এখন বাজে 1:30, আমি পুজোতে বসবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজোটা তো করতে হবে। আয়ুষ্মানকে পড়ালাম, আজকে কম্পিউটার ক্লাস আছে। গত সপ্তাহ পুরো কামাই গেছে, কম্পিউটারের যে চ্যাপ্টারটা পড়া হচ্ছে কিছু বুঝতে পারছে না, তো সেই পড়াটা রেডি করাতে গিয়ে প্রচুর বকাঝকা খেয়েছে এখন আমার কাছে। ঠাকুরের বাসন টাসন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম গতকাল রাতে। ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমার মাথায় এত ব্যথা করছে না, মানে এই চোখ থেকে মাথা, এই চোখ দুটো ভারী হয়ে মাথার উপর দিয়ে ব্যথা হচ্ছে। এটা যতদূর মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে, ভিতরের চাপা একটা ঠান্ডা বসে গেছে, সেই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম। এর পরের ভিডিওটা, মানে এর পরেও প্রচুর বড় মানে ব্লগ আছে। বৃহস্পতিবারে পুরো দিনটাই শ্যুট করেছিলাম, এখানেই এতক্ষণ 27 মিনিট হয়ে গেছে। তাই আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, সকলে ভালো থেকো।